যেটার জন্য এত কষ্ট প্রত্যেকটা বাইকার্স করে। প্রত্যেকের দু চোখে একটাই স্বপ্ন, বাইক কিনলেই লাদাখ যাবো, প্যাংগং যাব। আজকে সেই লেকের সামনে আমি দাঁড়িয়ে আছি। তবে ভালো তো অস্বাভাবিক লাগছে, ভালো অস্বাভাবিক লাগছে, সেটার কোনো ইয়ে নাই, মানে তুলনা নাই। কিন্তু আমি যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে, দেখো মানুষজন এসে জায়গাটাকে খুব নোংরা করে রেখেছে। ওই কোনায় 3 Idiots পয়েন্ট জায়গাতে প্লাস্টিক প্লাস্টিক ফেলে রেখেছে। আমি ওই দিকটা একটু যাও একটু পরেই তোমাদের দেখাবো। আর এইদিকে ইন্ডিয়ান আর্মির কোয়ার্টার্সগুলো আছে। সারা রাত বোট টহল দিচ্ছে, সারাক্ষণ এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছে। বেশ খুব সিকিওর এরিয়া। এই সাইডটা তো ইন্ডিয়ার পজিশনে পড়ে যাচ্ছে, বাট ওই সাইডটাতে চায় না। প্রায় 40 কিলোমিটার থেকে 45 এই এরিয়ার মধ্যেই গ্যালভান ঘাটি, যেখানে ওই ঘটনাটা ঘটেছিল, বম্বিং করেছিল চায়না। আর ওই যে দেখছো মাঝে মাঝে পাহাড়ের কাটিং পিকগুলো, মানে একটা পাহাড় দুটো পাহাড় মাঝামাঝি, ওখানে রাত্রেবেলায় ছোট 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 ব্লিঙ্ক করছিল লাইট। আমার মনে হয় ওখানে ইন্ডিয়ান আর্মির কোনো সিকিওর মানে পোস্ট আছে, তার জন্য আমাদের আমি রাত্রেবেলায় ব্লিঙ্ক করছিল লাইট, আমি দেখতে পেয়েছিলাম। মানে না পোস্ট থাকলে এরকম একটা ভয়ঙ্কর জায়গা যেখানে সব জায়গাতেই বরফ আর ঠান্ডা, মানে অস্বাভাবিক ঠান্ডা, এদিক থেকে ওদিক যাওয়া মানে শুধুমাত্র স্পিড বোটে করে যেতে পারবে, তাছাড়া তো সম্ভব না। ওখানে ইন্ডিয়ান আর্মির পোস্ট হওয়া মানে ওখানে 100% ব্লিঙ্ক করছিল, ওইটাই হতে পারে আমার মন বলছে। এবার এই লাইটসগুলো কোথা থেকে আসছে আমি বুঝতে পারিনি। অন্ধকারে ক্যামেরাতে আমি অতটা নিতে পারছিল না, আমি আইফোনে ট্রাই করছিলাম নেওয়ার জন্য, বাট আমি চেষ্টা করেও দেখলাম, নিতে পারলাম না শটগুলো। কিন্তু ওই যে লাইটটা আসছে ওটা কোথা থেকে আসছে সেটা আমি বুঝতে পারছি না। আমার মনে হয় এই পাহাড়ের ওই সাইডেও আমাদের ইন্ডিয়ান আর্মির কিছু চেকপোস্ট আছে, তো ওই চেকপোস্ট থেকেই লাইটটা আসতে পারে, মেবি এটা পসিবল। আর বাকি এই যে কাঁচের মতো জল, দেখো কাঁচের মতো, আকাশটা নীল তো, তাই জলটা পুরো নীল দেখাচ্ছে। আর তার সাথে ওই দেখো ওই সাইডটা 3 Idiots পয়েন্ট, আমি ওই সাইডটা যাবো। তার আগে দুটো কর্মসূচি আছে, যেটা হচ্ছে একটু জল নিয়ে যাব, এই প্যাংগং লেকের জল ঘরের জন্য। অ্যাকচুয়ালি এটা তো হোলি লেক, তো এই জলটা ছেড়াবো ঘরে। এটা আমার একটা অন্ধবিশ্বাস, বাট এখানকার লোকেরা বলছে এটা প্রচণ্ড পরিমাণে হোলি ওয়াটার এবং এই লেকটা খুবই জাগ্রত। আর এর পিছনে অনেক স্টোরি আছে এই এদের টিবেটিয়ানদের বা লাদাখিদের, বাট এটাকে আমাদের ইউটিউবার আছে যারা দেখায় তারা শুধু গ্ল্যামারের চোখে দেখায়। আর এই জলটা আমি সকালবেলা একটু টাচ করেছিলাম, একটু আগে আমি বেরিয়েছিলাম, তখন আমি তো এরকম রেডি ফেডি হয়ে বেরোয়নি, এমনি নর্মালি বেরিয়েছিলাম তো সেই সময়। এবার আমি দেখো 3 Idiots পয়েন্টে যাচ্ছি। রাত্রেবেলায় ভয়ঙ্কর ঠান্ডা ছিল, দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে তার সাথে ওই লেদার জ্যাকেটটা পরে, ভেতরে নর্মাল আমি যে জ্যাকেটটা পরে আছি ওইটা পরে, তারপরেও ঠান্ডা মানছে না। হাতে গ্লাভস পরে, ব্যাটারি তো ক্যামেরার অস্বাভাবিক ড্রেন করছে, মানে ক্যামেরা ব্যাটারি না, মানে মোবাইলের ব্যাটারিটা, অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারিগুলো হু হু করে ড্রেন করে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে ওই ব্যাটারিগুলো, ওই আইফোনের ব্যাটারি কিন্তু ড্রেন করছে না। আইফোন দেখলাম ফুল চার্জ করেছিল 100%, 85 to 80% মতো ড্রেন করেছে। আর নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের মোটামুটি 40% চলে যাচ্ছে। এটার মানে বোঝা যাচ্ছে যে আইফোনের ব্যাটারি কেন ড্রেন করছে না, এই জন্যই যে পুরো তো আমেরিকান প্রোডাক্ট, আর আমেরিকাতে ভয়ঙ্কর ঠান্ডা পড়ে, -10-20 ডিগ্রি তো চলে যায় টেম্পারেচার শীতকালে, স্নোফল হয়, তাই জন্য বোধ হয় আইফোনের ব্যাটারি ড্রেন করছে না। কিন্তু অ্যান্ড্রয়েড ফোন তো চায়নায় সৃষ্টি, তাই জন্য, কিন্তু চায়নাতে তো ঠান্ডা পড়ে প্রচণ্ড, তাহলে কেন ড্রেন করে যাচ্ছে শাওমি কে জানে। যাই হোক, আমার তো দেখে দরকার নেই, আমার যেটা দরকার সেটা হচ্ছে 3 Idiots পয়েন্ট। এই দেখো 40 টাকা করে ফটো তুলবার জন্য মিস্টার বম, আর 150 টাকা করে স্কুটার উইথ ড্রেস। জলের ছবিটা নিই।
জলটা দেখো, জলটা একদম স্বচ্ছ, জলের মধ্যে পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, এতটাই স্বচ্ছ। ওইদিকে কিছু ইন্ডিয়ান আর্মির বোট দেখলাম, স্পিড বোট, রাত্রেবেলায় লেকটাকে প্রোটেক্ট করে এবং আপ টু ওই পর্যন্ত যায়, ওই যে ওইদিকে আপ টু 40 কিলোমিটার মতো যায় রেডিয়াসে, ওরা বলছিল এই হোটেলের লোকেরা। তো একটু দেখছি লেকটাকে, আর তোমরাও দেখো। আবার কবে আসবো, মানে কবে আসবো বলতে আর কোনোদিনও আসতে পারবো কি পারবো না সেটাই হচ্ছে কথা। উফ, এত সুন্দর লাগছে না সিরিয়াসলি। হোলি লেক, হালকা হালকা জলের আওয়াজে শুনতো, শোনো শোনো শোনো। জলের আওয়াজটা খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। ভিডিওটা একটু লেন্দি হবে আজকে, বাট একটু কনসিডার করো। আমাদের দুর্গাপুরে প্যাংগং লেক নাই, নার্সারি পুকুর আছে আর দুর্গাপুর ব্যারেজ আছে। হ্যাঁ আমি বলছি না যে ওটাও খুব একটা খারাপ, তবে প্যাংগং লেকের সামনে ওটা কিছুই না। চলো এবার ওই সাইডটা যাই। ওই দেখো স্পিড বোট দিয়ে টহল দিচ্ছে ইন্ডিয়ান আর্মি পুলিশ, দেখছো? সারা রাত টহল দেয়, অনেক দূর দূর পর্যন্ত যায়। জলটা আমি নিয়ে নিয়েছি, প্যাংগং লেকের ওয়াটার, এটাকে একটু আলাদা রাখতে হবে। মোটামুটি চলে এসেছি 20 থেকে 25 কিলোমিটার। আর ওই সেই কালকে বলেছিলাম না ডিস্ট্রিবিউশন পয়েন্ট, ওই ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে আমরা প্যাংগংয়ের দিকে টার্ন নিলাম। ওই পেট্রোল পাম্প যেখানে আছে সেখান থেকেই লের দিকে আমি টার্ন নেব। আর সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে নাক দিয়ে না খুব রক্ত বেরোচ্ছে, আর দ্বিতীয়ত হাতটা মানে রাইট হ্যান্ডটা অ্যাক্সিলেটার থ্রোটল দিয়ে দিয়ে এক্সট্রিম পেন হচ্ছে। মানে কাল পরশু দিন রাত থেকে হচ্ছিলো এবং কাল রাত থেকে অস্বাভাবিক। না আমার কাছে আয়োডেক্স কিছু আছে যে আমি লাগাতে পারবো, ওটা নিয়ে সমস্যা হচ্ছে। এই রাস্তাটাই চলে যাচ্ছে ওই ডিস্ট্রিবিউশন পয়েন্টে, ওখান থেকে লের দিকে যাব প্রায় 160 কিলোমিটার আজকের জার্নি। তো ব্যাটারি খুবই কম হয়ে যাচ্ছে, ড্রেন হচ্ছে অস্বাভাবিক এবং প্রচণ্ড কনকনে ঠান্ডা। তো চলো আগে এগোই। এরকম ঠান্ডা আমি লেতে অন্তত পাইনি। এখানে মোটামুটি 1 ডিগ্রি টেম্পারেচার হবে, কিন্তু জনবসতিহীন জায়গা, ঘর বাড়ি তো আছে কিন্তু লোকজন থাকে না খুব একটা। তো আমি সামনে একটা মেডিকেল ক্যাম্প বললো আমাকে একজন ইন্ডিয়ান আর্মি লোক, ওখানে গিয়ে আমি আগে চেক আপ করাবো, নাহলে এই অবস্থায় জানলা পার ওঠার চাপ হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে। 17,000 কত অল্টিটিউডে আছে, মানে 17,000 মানে বুঝতে পারছো। প্রায় 30 কিলোমিটার 35 কিলোমিটার চালাবার পর এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি দুটো কারণে। দেখো ল্যান্ডস্কেপটা দেখাবার জন্য এক তো দাঁড়িয়েছি, দ্বিতীয়ত হচ্ছে সকাল থেকে ব্রেকফাস্ট এখনও কিচ্ছু করিনি। তো এই ব্রেকফাস্টটা আমি এখন করবো, তারাও বিস্কুটটা খাই। ব্রেকফাস্ট মানে বিস্কুট আর কিছু না। একটু দাঁড়িয়ে পড়লাম, এই দেখো এখানে তাংসে মনাস্ট্রি, মানে এটা হচ্ছে তাংসের এন্ট্রি পয়েন্ট। দাঁড়াও একটু আগে এগোই আমি। হ্যাঁ এটা দেখো তাংসের এন্ট্রি পয়েন্ট, আর এইখান থেকে এই পাহাড়ের জায়গায় গিয়ে ওই দিক দিয়ে ঘুরে অনেকটা যেতে হবে নিয়ে। ওই যে দেখছো বুদ্ধার স্ট্যাচুটা, এটা হচ্ছে তাংসে মনাস্ট্রি। আমার কাছে এখন হাতে সময় নেই বেশি, আর পেট্রোলের কাঁটা দেখো প্রায় রিজার্ভে পড়ে গেছে। এখন 130 কিলোমিটার আরও যেতে হবে, আর এখানে রিজার্ভ। চিন্তা নেই, তেল আমি ক্যারি করছি 5 লিটার মতো আরও এক্সট্রা। আর এই দুটো পাথর দেখছো, দারুণ না জায়গাটা, দারুণ। চলো এগোই এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে না হলে।
এগিয়ে পড়ি ফটাফট। এখনো অনেক কিলোমিটার বাকি আছে, তারপর চাংলা চাপতে হবে, তারপর মেডিকেল ক্যাম্পে দেখাতে হবে। এগুলো সব কর্মসূচিগুলো আজকে আছে, ওগুলো না করে আমি চাংলা পাস চাপতে পারবো না। পেট্রোলটা তো মাস্ট ভরাতেই হবে। ভেবেছিলাম মেডিকেল ফেসিলিটি পাবো, কিন্তু মেডিকেল ফেসিলিটি পাইনি, কারণ এখনো পর্যন্ত ওপেন হয়নি, মানে বন্ধ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যেহেতু জল টল কিচ্ছু পেলাম না, খাবার মতো কোনো কিছুই পেলাম না, পুরো এত সুন্দর শহর কিন্তু একটা জল নেই, কারণ এটা টোটালটাই আর্মির বেস ক্যাম্প বা হেডকোয়ার্টার ওই সাইডটাতে। তো মুশকিল হয়ে গেছে, আমি চাংলা পাসের দিকে চড়তে শুরু করে দিয়েছি। এই যে দেখছো না, এই যে কার্ভটা, এই সিল্ক টাইপের কার্ভটা, এটা চাংলা পাসের কার্ভ। এটা চড়তে শুরু করেছি। এখন আমি এরকম একটা জায়গায়, ওই দেখতে পাচ্ছি একটা বাইকার ওই যাচ্ছে, তুমি দেখতে পাবে না হয়তো। তো এরকম করে কার্ভটা চড়ে চড়ে ঘুরে 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 গোটা পাহাড়টা ঘুরে ঘুরে ওই যে পর্বতটা, ওইটা হচ্ছে চাংলা পাস, ওইটাকে ক্রস করব। প্রায় ওটা 35 থেকে 40 কিলোমিটার এখান থেকে। আর ব্লিডিংটা হচ্ছে নাক দিয়ে, প্লাস হাতটা অস্বাভাবিক ব্যথা করছে ওই থ্রটল মেরে মেরে, এবং জানি না আমি 2-3 দিন ধরেই হচ্ছে। বাকি জলটা পেলে খুব ভালো হতো। আর বেশি দেরি করবো না, এবার উঠতে হবে অনেকটাই। এ দেখো সবাই উঠছে, আমাকেও উঠতে হবে। আমি এখানটায় ভিডিও করবো না। এই জায়গাটা তাও কিছুটা সেফ জায়গা আছে, পুরো রেলিং দিয়ে গার্ড আছে, আর অতটা খাড়াই নাই। চাংলা পাস উঠছি, অবভিয়াসলি উঠছি, তবে দেখো সামনের হিমালয়ানও দেখো আস্তে 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 উঠছে, আমিও দেখো আস্তে আস্তেই উঠছি। কেননা এই জায়গাটা এইবার দেখো ভয়ঙ্কর খাড়াই, ভয়ঙ্কর মানে ভয়ঙ্করের চেয়ে বেশি খাড়াই। দেখো উঠে গেছি এই দিকটাও, এবার ওই দিকটা যাবো আমি, এরকম করে উঠতে থাকবো। ক্যামেরাটা জাস্ট এইখানটাতে বের করতে গিয়ে প্রবলেম হচ্ছিল যে গাড়িটা আমার পেছন দিকে চলে যাচ্ছে, কারণ স্কুটিতে গিয়ার হয় না। এই দেখো গাড়ি দেখছো, এই গাড়িটা যেমন উঠছে তেমনি আমরাও উঠবো, এরকমভাবে উঠে ওই পাশটায় যাবো। ওই দিক থেকে আরও পরপর আমার উঠতে হবে। দেখো এই বাসটা উঠছে, এই বাসটাকে দেখো কি সুন্দর, মানে একটুখানি জাস্ট টার্ন নিল কতটা উঁচুতে উঠে যাবে দেখো। মানে এরকম ডেঞ্জারাস রাস্তা, মানে মদ কা খাই, তবে সত্যি অসাধারণ রাস্তাগুলো। মানে এখানে ইন্ডিয়ান আর্মি যে বানিয়েছে এত সুন্দর সুন্দর রাস্তা, ওদেরকে এই জন্যই স্যালুট। ওদের জন্য আমরা এত সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারছি এই চাংলা পাস। খুবই স্টিপ, খাড়া একদম। এরকমভাবে চড়তে গেলে পেট্রোলটা ভালোই পড়ছে আমার। মোটামুটি দেখো পেট্রোল প্রায় একদম নিচে নেমে যাচ্ছে, এবং আমি খুব একটা কিন্তু বেশি উঠিনি। পেট্রোলটা প্রচণ্ড বেশি খাচ্ছে, প্রচণ্ড মানে যদি ধরো সিটিতে এটা 40 দেয়, এখানে এটা 15 থেকে 20 দিচ্ছে মাইলেজ, কারণ অক্সিজেন নাই তো, তাই জন্য আরও থ্রটল বেশি দিতে হচ্ছে। আর ওই থ্রটল দিতে গিয়ে আমার হাতটা প্রচণ্ড ব্যথা করছে। মানে আমি পাহাড়ের একটা রাজ্যে চলে এসেছি, এমন জায়গায় যেখানে যেদিকেই তাকাবো সেদিকেই পাহাড় আর নতুন নতুন ল্যান্ডস্কেপ, মানে অকল্পনীয় ল্যান্ডস্কেপ। অস্বাভাবিক লাগছে, সিরিয়াসলি অস্বাভাবিক লাগছে। প্রায় চাংলার পথে আমরা পা দিয়েছি, চলে আসবো, আর মাত্র 30 কিলোমিটার মতো আছে। আগে পেট্রোলটা ঢালি, পেট্রোলটা না ঢাললে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যেখানে প্রায় 5 লিটার মতো পেট্রোল আছে, তার আগে চাবিটা দিয়ে আমাকে খুলতে হবে। এসব যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলেই লাদাখে আসো, নাহলে এখানে এসে ফেঁসে যাবে, সম্পূর্ণ ফেঁসে যাবে। কারণ তেল অত্যন্ত কম দিচ্ছে, অত্যন্ত। যেখানে আমি 20-25 করে ভাবছি, ঢালবো কি করে, পড়ে যাবে তো। যা বাবা, পড়ে যাবে। দেখি একটা কাজ করি, দাঁড়াও, আমার কাছে একটা জোগাড় আছে। সবচেয়ে প্রথমে একটু জলটা খেয়ে নি।
দেখো বাইকাররা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমার কাছে একটা জোগাড় আছে। এই হাতটা প্রচন্ড ব্যথা করছে, দাঁড়াও আমি ওই, আমার কাছে একটা জিনিস আছে, দাঁড়াও দেখি, যদি থাকে তো খুব ভালো হয়। এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। কেউ হেল্পও করার কেউ নাই, মানে দূর দূর পর্যন্ত কেউই নাই যাকে একটু হেল্প করব, মানে পেট্রোলটা আমি ধরবো আর ঢুকিয়ে দেবে, তুলে দেবে। না, এখানে তো নাই, দাঁড়াও দেখি অন্য জায়গায় যদি থাকে। আমার ব্যাগে, না ব্যাগেও নাই, তাহলে একটা জায়গায় থাকতে পারে ওই যে খাবারের জায়গাটা আছে না, ওইখানটা থাকতে পারে। ওই মুড়ি টুড়ি যেগুলো আনছিলাম, নিয়ে এসছিলাম, মুড়ি না সরি, ছাতু, বিস্কুট, পেয়েছি পেয়েছি পেয়েছি, পেয়ে গেছি। এ দেখো একটা নাইফ আছে, নাইফটা দিয়ে আমি না প্রথমে ফানেলটাকে এইখানটাকে কাট করে নিই, দাঁড়াও এখানটা কাট করে একটা ফানেল বানিয়ে নিই। এটাকে আমি ফেলবো না, নিয়ে যাব, কারণ যদি দরকার পড়ে। আর আপাতত এটা হয়ে গেল আমার ফানেল, ঠিক আছে? আমি এটা দিয়ে পেট্রোলটা আপাতত ঢালি। বাপরে, হাতে প্রচন্ড ব্যথা হচ্ছে। আমি প্রায়, মুখটা ফুল ছিল, 5 লিটার ছিল, আমি 2 লিটার মতো ঢাললাম, এই পর্যন্ত ঢাললাম। আপাতত 2 লিটারে আমার মনে হচ্ছে আমি লে সিটি পৌঁছে যাবো, কারণ তেলটা নষ্ট করে লাভ নেই, তেলটাকে আমি রেখে দিচ্ছি আপাতত, ওদেরকে আমি দিতে পারবো, আর তেলের পেমেন্টটা আমি নিয়ে নিতে পারবো, কারণ এখানে তেলটা প্রায় অনেকটাই আছে। বাপরে, প্রাণ বেরিয়ে গেল সব ঝামেলা করতে নিতে নিতে। কাম টু লাদাখ, এক্সপ্লোর লাদাখ। রাস্তাটা গজব গজব, মানে যতই দেখছি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কিভাবে, দেখো ওই যে মাউন্টেন গুলো আসলো গেল আমার পাশ দিয়ে, মানে ওইখান থেকে আমি ছিলাম, আসলাম, আর এতে এই মাউন্টেনে পৌঁছলাম। চাংলা আর খুব বেশি হলে 25-30 কিলোমিটার আছে। এখানে একটা জায়গায় লেখা ছিল যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করতে মানা করছে এই জায়গাটাতে, আর তারপর আরেকটা জায়গায় লেখা ছিল যে স্পিড ইজ নাইস, কাট ইউর লাইফ। বেশ ভালো ভালো জিনিসই লেখা আছে।
তো এই জিনিসগুলো মেনে চলতে হবে, যেহেতু আমরা খাই আছি। চলো আরো এগিয়ে যাই আমরা। প্রায় অনেকটা উঠে গেছে, অনেকটা উঠে গেছি। খাড়াই পাহাড় শুরু হয়ে গেছে। এই পাহাড়ে যদি তুমি পড়ে যাও বা তোমার যদি কিছু হয়ে যায়, বাঁচাবার কেউ নেই, কারণ লোক থাকতে হবে। বাট একটা জিনিস তোমাকে প্রোটেক্ট করবে, সেটা হচ্ছে তোমার সেলফ ড্রাইভিং স্কিলস, আর তার সঙ্গে ভগবানের কৃপা দৃষ্টি তো থাকতেই হবে, নাহলে তুমি এই জায়গাটাতে তুমি আসতেও পারবে না। তো সেলফ ড্রাইভিং স্কিলস হচ্ছে এইটা এমন জিনিস যেটা তোমাকে বাঁচাবে। সবসময় ধারে ধারে যাবে, স্লো করবে স্পিড, বালি থেকে দূরে থাকবে, আর দুটো পাকে স্যাডেল করে যেতে চেষ্টা করবে যখন বালি থাকবে। এই হচ্ছে ব্যাপার। দেখো, দেখতে থাকো, খুব মজা লাগছে। রোডটা খুব ডেডলিয়াস, বাট খুব মজা লাগছে। দাঁড়ালাম গাড়িটাকে নিয়ে, ওই দেখো সামনে বরফ পড়ে আছে, আর বরফের তলা দিয়ে দেখো জল পাস করছে। বেশ কনকনা ঠান্ডা টাইপের একটা ওয়েদার দেখো। আর উপরে ওই যে স্নো পিকটা পাস ক্রস করে আরও যেতে হবে, তবেই চাংলা পাস। গাড়ি আমার একটুও চড়ছে না। ওম নমঃ শিবায়, জয় দুর্গা মা, শক্তি 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 দিয়েছে। শক্তি শক্তি শক্তি। ওই দেখো বরফ, এই পুরো নদীটাই ফ্রিজ হয়ে গেছে। আর আমার ব্যাটারিটাও প্রায় ড্রেন হতে চলেছে। পাওয়ার ব্যাংক না লাগালেই নয়, এখনো অনেকটা ওঠা বাকি আছে। নদীটা পুরো ফ্রিজ হয়ে গেছে, দেখছো? এই নদীতে জল বইতো একটা সময়। দেখো ল্যান্ডস্লাইড হয়েছে, তাই জন্য পুরো মিলিটারির কনভয় প্লাস পাবলিক ভেহিকলস সব ফেসে আছে। আর বিআরও ল্যান্ডটা ক্লিয়ার করছে জায়গাটা। আর এদিকে নদীটা পুরো ফ্রোজেন হয়ে গেছে। এখানে -2 to 3 ডিগ্রি টেম্পারেচার আছে, তার মধ্যে ল্যান্ডস্লাইডটাকে ক্লিয়ার করছে। এখন দেখি কতক্ষণ লাগে যেতে। যতক্ষণ না ক্লিয়ার হবে ল্যান্ডস্লাইড, ততক্ষণ আমরা এখান থেকে বেরোতে পারবো না আমি অ্যাকচুয়ালি। আর এই দিকটাতেও ল্যান্ডস্লাইড হচ্ছে পরপর। যাই হোক, এটা এখন গ্রাউন্ড রিপোর্ট। লাদাখ খুবই চাপে। এবার যদি 1-2 ঘন্টা লেগে যায়, তাহলে বেকার এখানে আটকে থাকতে হবে। এই দেখো, আর বেশি দেরি নাই পাহাড়ে চাপতে। একদম কাছাকাছি চলে এসেছি চাংলা পাশে। যেখানে যেখানে আমি জল পেলাম, মানে জল তো পাচ্ছি না দেখতে, সব জায়গাগুলোতেই বরফ জমে গেছে। এবং আমি ফিল করছি যে আমার নাক দিয়ে বা চোখ দিয়ে যখনই ঠান্ডা হাওয়া লেগে জলটা বেরোচ্ছে, সেগুলো পর্যন্ত একটু কড়া লাগছে, মানে বরফে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এরকমই ঠান্ডা একটা অবস্থা এখানে। আর মাইনাসের নিচে টেম্পারেচার, অবভিয়াসলি, মানে আমি রিয়েলাইজ করতে পারছি, কিন্তু এক্স্যাক্ট কত টেম্পারেচার আমি রিয়েলাইজ করতে পারছি না। এইখান দিয়ে এই পাসটা উঠবো, নিয়ে উঠে ওই দিক দিয়ে গিয়ে ওই বরফের পাহাড়গুলোর উপর চাপবো, ওই ওপরটাতে। ওটাই চাংলা পাস অ্যাকচুয়ালি। এখনও 20 কিলোমিটার বাকি আছে এই বরফের ওপর দিয়ে চালাতে। আমি আর এই বরফে এক হাতে চালাতে রিস্ক নিচ্ছি না। তোমরা যেখানে যেখানে দাঁড়াচ্ছি একটু ভিডিওটা দেখো প্লিজ, কেননা চালাতে গিয়ে এক হাতে না খুব মুশকিল হচ্ছে, খুব টাফ রাস্তা, তো খুব অসুবিধা হচ্ছে। এই লেকটা দেখো, এই বলছিলাম না, এই লেকটা সম্পূর্ণ ফ্রোজেন লেক। মোটামুটি ধরে চলো 3 থেকে 4 ডিগ্রি তার নিচে হবে টেম্পারেচার। সম্পূর্ণ ফ্রোজেন এই লেকটা। এই লেকটা পুরো ভর্তি জল থাকে, বাট এই মুহূর্তে সম্পূর্ণ ফ্রোজেন। আমি জুম করলে হয়তো দেখতে পাবে। এই নদীটা দেখো বয়ে গেছে, যেটা এই নদীটাও পুরো ফ্রোজেন নদী, জল নাই, একটুও জল নাই। মোটামুটি 4 ডিগ্রি টেম্পারেচার হবে মাইনাস। আর সাংঘাতিক টেম্পারেচার এখানে। মোবাইলের ব্যাটারি প্রত্যেক 5 মিনিট অন্তর 10% 15% বের হচ্ছে, শুধু আইফোন ছাড়া, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের। যদি তুমি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসো, তাহলে 4-5টা পাওয়ার ব্যাংক নিয়ে এসো। আমি দুটো এনেছিলাম, তাতেও আমি কোল করতে পারছি না। তবে আইফোনে একবার চার্জ দিয়ে দিলে ড্রেন 0 হচ্ছে, মানে হচ্ছেই না।
আর দেখো একটা একটা আওয়াজ শোনো, হাওয়ার একটা আওয়াজ শোনো। এটা কিন্তু হাওয়ার আওয়াজ নয়, কোনো এখানকার ওয়াইল্ড কোনো পাখির আওয়াজ। আচ্ছা, একটু আগে আমি একটা বলে দিই, ইনফরমেশন বলে দিই তোমাকে। পাহাড়টা দেখতে দেখতে এখানে ন্যাশনাল জিওগ্রাফিক ওয়াইল্ডের কিছু টিম এসেছিল। দেখো আবার আরেকটা ফ্রোজেন লেক। এই ফ্রোজেন লেকটা আবার একটু অদ্ভুত। অদ্ভুত বলতে দেখো মাঝখান দিয়ে দেখো একটা জলের কাটা স্রোতের মতো গেছে, ওইখান দিয়ে হয়তো কোনো পশু পাখি ক্রস করে। এবার ভালোভাবে বলি ব্যাপারটা, এই জায়গাটাতে একটা আসবার আগে সতর্কতা ছিল যে স্নো লেপার্ড এখানে রাত্রেবেলায় পাস করে এবং ভেরি ডেঞ্জারাস জায়গা। এই জায়গাটাতে স্পেশালি স্নো লেপার্ড, মাউন্টেন লেপার্ড যেটা হয় সেটা পাস করে এবং তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি পেরিয়ে যাচ্ছি তাই জন্য। আর এই যে কনভয়গুলো আসছে দেখো সামনে। যাই হোক, কনভয় যেহেতু আসছে তো মিলিটারির, তাই ভিডিওটা বেশিক্ষণ করবো না আমি। পৃথিবীর কি অসাধারণ রূপ! লাদাখে ডেজার্ট দেখলাম, তার সাথে দেখলাম ফ্রোজেন লেক, মরুভূমিও দেখলাম, তার সাথে দেখো এখন হিমালয়ের কি সুন্দর রূপ। চতুর্দিকে তুষার আবৃত, বরফ, তুষার, মানে হিমালয়ের এত সুন্দর সুন্দর রূপ আমি আজকে দেখে নিয়েছি এই 4-5 দিনে। আর আমার কিছু দেখার নাই। একবার পারলে এসো লাদাখকে এক্সপ্লোর করো, জীবনে আর কোনোদিনও কোনো জায়গাকে এক্সপ্লোর করতে ইচ্ছা করবে না। কাম টু লাদাখ, প্লিজ কাম টু লাদাখ। অবশেষে চলে এসেছি চাংলা পাসে। মাটি থেকে 17,688 ফিট উপরে। আগে এই সাইডটা দেখিনি, মানে প্রকৃতির এত ভয়ঙ্কর আর সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। ওই খারদুংলা গেছিলাম, ওইটা আমার স্বপ্ন ছিল, বাট চাংলা পাস এসে এত সুন্দর লাগছে। বেশি লোকজন নাই, চেঁচামেচি নাই, আর খুব শান্ত পরিবেশ। -5 ডিগ্রি টেম্পারেচার তো হবেই, কারণ চতুর্দিকে বরফে ভর্তি। এই রাস্তাটা, এই যে রাস্তাটা ভর্তি বরফ ছিল। একটু আগে বরফে স্লাইড হয়েছিল, তো কেটে ওখানে বরফটাকে রাস্তা বানিয়েছে। চাংলা পাস, এটাই তো মানুষের স্বপ্ন, আসার জন্য চলে আসলাম। এই যে ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টার না, এখানে ক্যাম্প আছে সব। আমার গাড়িটা ওইখানে রাখা হয়েছে। চলো এবার কয়েকটা ছবি নিয়ে বেরিয়ে যাবো। সবচেয়ে প্রথমে দেখো বাথরুমটা ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা কিন্তু নাই। তারপর দেখো একটা বেডটা বেশ বড় বেডটা, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, মাত্র 400 টাকায় যেহেতু মেক মাই ট্রিপ থেকে আমি এই রুমটা বুক করেছি, সেহেতু ওয়াইফাই নাই, তার সাথে তোমার গরম জলের ব্যবস্থা নেই। আর 7টার সময় কারেন্ট আসে, এখন 7টা বেজে গেছে, এখন 7টা না, এখন আলো দেখছো তো, এখন মোটামুটি 7:30 পৌনে 8টা বাজে। কিন্তু এখন পাহাড়ে কিন্তু 8:30 পৌনে 9টা পর্যন্ত কারেন্ট থাকে বলছি, লাইট, সূর্যের আলোটা থাকে। তো এখন 7:30 বেজে গেছে, লাইটটা চলে এসছে, 11:30 পর্যন্ত থাকবে ম্যাক্স টু ম্যাক্স। 11টা বলে দিয়েছে, কিন্তু 11:30 পর্যন্ত থাকবে ম্যাক্স এই লাইটটা। তো তার মধ্যে আমাকে চার্জ ফার্জ দিয়ে, পাওয়ার ব্যাংক হোক বা যা হোক, চার্জ ফার্জ দিয়ে রেডি করে রাখতে হবে, কারণ তারপর আর কিছু দিতে পারবো না চার্জ। প্রায় 350 কিলোমিটার অতিক্রম করলাম এবং তার সাথে আরও লোকালে প্রায় ধরে নাও 40 কিলোমিটার মতো চালিয়েছি। তো সব কিছু মিলিয়ে মোটামুটি 370 কিলোমিটার মতো আমি পথ অতিক্রম করলাম এই লাদাখ জার্নিটাতে। আর এই রুমটা আমি পেয়েছি 400 টাকাতে মেক মাই ট্রিপ থেকে। এটার একটা দুটো অ্যাডভান্টেজ আছে, একটা দুটো ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন 7টার সময় কারেন্ট দেয়, 11টার সময় বন্ধ হয়ে যায়, যেমন প্যাংগংয়ে ছিল। তারপর গরম জলের সেরকম একটা ব্যবস্থা নাই। তাও আমি আমার একটা দেখবে স্টোভ ক্যারি করছি, সেখানে একটু জলটা গরম করে শ্যাম্পু করলাম। প্রায় আজকে 8 দিন পর শ্যাম্পু করলাম,
এই ঠান্ডার মধ্যেও গায়ে হাতে তেল ফেল মাখলাম, শরীরটা এখন একদম ফ্রেশ লাগছে। একদম ওই যে জার্নিটা ছিল সম্পূর্ণ মনে হচ্ছে যেন আর জার্নি করিনি, একদম ওকে। কালকে সকালে মানালির দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 500 টাকা করে টিকিট, এবং আশা আশা করি সকালবেলায় মানালি পৌঁছে যাব। এই ভুল বলছি আমি, আশা করি বিকেল বেলায় মানালি পৌঁছে যাবো, কারণ সকালবেলায় 7:30 থেকে 8টার মধ্যে আমি মানালির জন্য এখান থেকে স্করপিওতে করে বেরোচ্ছি, প্রাইভেট ট্যাক্সি স্করপিওতে। এই ট্রিপটার এই যে অ্যারেঞ্জমেন্টগুলো না সম্পূর্ণ আমি কিন্তু আমার স্পন্সরশিপ ভিডিও থেকেই পাচ্ছি, তাই পকেট থেকে খুব একটা খরচা হচ্ছে না। বাট আমি বলবো তোমাদের, যদি মানালির দিকে রওনা দাও লে থেকে, তাহলে এখান থেকে লোকাল বাস ছাড়ে 1000 টাকা টিকিট। এটাতে 1500 টাকা লাগছে, মানে 500 টাকা বেশি লাগছে। আর ওটাতে 1000 টাকা করে টিকিট। ওটা প্রাইভেট বাস নয়, ওটা হচ্ছে তোমার লে গভর্নমেন্টের বাস। আর এই বাসটা যেটা আমি এটা যাচ্ছি, বাস নয়, এই স্করপিওটা যেটা আমি যাচ্ছি, এটাতে ঠিকঠাকই আছে, 500 টাকা বেশি লাগছে। সামনের সিটটাতে বসে কমফোর্টেবল ভাবে জার্নিটা হবে। আর কালকে হাই অল্টিটিউড পাস আরো দুখানা পড়বে, তারপর সার্চু পড়বে, বারাদাচলা পাস পড়বে, এবং আটল টানেল সবচেয়ে বড় যে টানেলটা ইন্ডিয়ার, ওই টানেলটা পড়বে। তো যাই হোক, ওই কমপ্লিট করে মানালি পৌঁছাবো ইভিনিং এ। আমি আজকে এখানে ওয়াইফাই নেই, সবচেয়ে বড় সমস্যা। সকালবেলা যখন আমি ওই ভদ্রলোকের গাড়িতে করে বেরোবো, কারো কাছ থেকে একটু 2-5 মিনিটের জন্য ওয়াইফাই নিয়ে আমি মেক মাই ট্রিপ থেকে আমার এই ট্রিপটাকে বুক করে নেবো মানালিতে। এরকম একটা এই বাজেটের মধ্যে, মানে 300 থেকে 400 টাকার মধ্যে, ম্যাক্সিমাম 400 টাকার মধ্যে একটা আমি রুম বুক করে নেবো। ওয়াইফাই বা গরম জলটা আমার খুব একটা নেসেসিটি বা নেসেসারি নয়, তবুও পেয়ে গেলে তো খুব ভালো, কারণ আমি ফ্যামিলির সঙ্গে আজকে কথা হলো ফোনে, আমার মিসেসের সঙ্গে কথা হলো, মেয়ের সাথে কথা হলো, আমার মেয়ের আজকে বার্থডে। আজকে আমি নাই বলে বার্থডেটা মানায়নি। ও, কথা বলে খুব ভালো লাগলো। প্রায় 14 তারিখে সকালবেলায় কথা বলেছিলাম, তারপরে আজকে এই কথা বলছি। যাই হোক, আমি তোমাদের সকলের সামনেই আমি আমার মেয়েকে উইশ করতে চাই। রিমি, রিমি হ্যাপি বার্থডে টু ইউ রিমি। আমি এখন লাদাখে আছি, খুব শিগগিরই পৌঁছে যাব, আর তোমরাও পারলে উইশ করে দিও। চলো, ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। কালকে একটু শেভ ফেভ করে নেবো সকালবেলায়, কারণ 2-3 দিন আমি শেভ করতে পারিনি। কেননা এই ঠান্ডাতে আমি কিভাবে করব, তাও একটু কষ্ট করে একটু কড়াইতে গরম জল করে করে নেবো। আর রাত্রেবেলায় আজকে আমি এই হোটেল থেকে একটু সামনে একটা রেস্টুরেন্ট আছে, দেখি কিছু পাওয়া যায় নাকি, রুটি 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 ফুটি কিছু পাওয়া যায় নাকি। আর হ্যাঁ, নাকে যে রক্তটা বেরোচ্ছিল এখনো আছে, স্টিল কন্টিনিউ আছে, মাঝে মাঝে বেরোচ্ছে। তবে কালকে যেমন এই সময় যখন প্যাংগং রেখেছিলাম খুব বেশি বেরোচ্ছিল, এখন কিন্তু খুব একটা বেশি বেরোচ্ছে না। আমি ওই জলের একটা ঝাপটা এরকম নিচ্ছি নাকের মধ্যে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর। তো ওকে, এখন সব ঠিক আছে। চলো, ঘরের সঙ্গে কথা হয়েছে, আমি ঠিক আছি। ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার